শিওরে লোকসভা নির্বাচন, ফের একবার দিল্লির ক্ষমতা দখলের লড়াই। 5 বছর পর আবারও দেশ জুড়ে ভোট উৎসব। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি সরকার, নাকি এবার পরিবর্তনের পালা? নচিকেতা লিখেছিলেন, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। 2021 সালের পূর্ববর্তী সময়টাতে, অর্থাৎ রাজ্যে যখন বিধানসভা নির্বাচন আসন্ন ছিল, তার আগে রাজ্য রাজনীতির চালচিত্র কিন্তু ছিল এটাই। আর এখন 2024 সালের লোকসভা নির্বাচন আসন্ন, অর্থাৎ দেশের মসনদ দখলের লড়াই। কবি লিখেছিলেন, মেলাবেন তিনি মেলাবেন। নরেন্দ্র মোদী কিন্তু মিলিয়েছেন। এই দেশের আপামর বিরোধী শক্তিকে এক কাট্টা করে তুলেছেন তিনি, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব থেকে অখিলেশ যাদব, আবার অন্যদিকে সীতারাম ইয়েচুরি থেকে রাহুল গান্ধী, সবাই কিন্তু এখন একটাই মঞ্চে নাম লিখিয়েছেন, তার নাম INDIA জোট। সেই জোট লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, এনডিএর বিরুদ্ধে। অর্থাৎ 2024 সালের যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমরা দেখব এনডিএ বনাম ইন্ডিয়া জোটের লড়াই। যদিও জোট এখনো সেভাবে দানা বাঁধেনি। এবার ফিরে আসা যাক, যে আমরা যে প্রসঙ্গে কথাটা বলছি, যে প্রসঙ্গটা আপনাদের সামনে উপস্থাপিত করছি, সেটা হচ্ছে 2024 সালে দেশের 543টা আসনের সঙ্গে যে পশ্চিমবঙ্গের 42টা আসনের ভোট গ্রহণ হবে। সেই ভোট গ্রহণ হলে এই রাজ্য থেকে 42টা আসন কে বা কারা পেতে পারে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আমাদের যারা কাজ করেছেন গত 1 মাস ধরে, যদিও মার্জনা করবেন, গত 1 মাস ব্যাপারটা নয়, 1 ডিসেম্বর থেকে আমরা টিম নামিয়েছিলাম এবং 31শে ডিসেম্বর পর্যন্ত যে ডেটা কালেকশন হয়েছে তার ওপর বেশ করে, এবং যে সেফোলজির কিছু অঙ্ক আছে সেইগুলোকে মিলিয়ে মিশিয়ে এই ফিগার আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজ। এবার বিষয়টা হলো যে এই রাজ্যে 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখেছি, যে 2016তে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ সমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এলেও 2019-এ দেশ জুড়ে যে মোদি ঝড় উঠেছিল, সেই ঝড়ের প্রভাব ছিল এ রাজ্যেও। বিজেপি আচমকাই 18টা আসন দখল করেছিল। কিন্তু তার পরবর্তী সময়, অর্থাৎ 2019-এর মাত্র 2 বছর পর রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হলো, তখন দেখা গেল বিজেপি কার্যত ওই অনেকটা আগের জায়গায় মানে ফিরে যাওয়ার মতো অবস্থা, অর্থাৎ ব্যাকফুটে বিজেপি, বেশ কিছুটা ব্যাকফুটে। যদি আমরা একটু ফিগার আউট করি, বিজেপির যে সমর্থক বা বিজেপির যে ভোট ব্যাংক, তা কিন্তু ম্যাক্সিমাম, আমরা যদি ধরে নিই বামেদের 100টা ভোট মোট ছিল, তার মধ্যে 80টা ভোট চলে গিয়েছিল বিজেপির দখলে। অর্থাৎ 1:15 বিজেপিকে সমর্থন করছিলেন বাম সমর্থকরা। একদম এটা আমি জানি, এই ব্যাপারটা শুনলে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু বিষয়টা সত্যিই তাই। আপনি যদি আপনার বুথটাতে তাকিয়ে দেখেন, দেখবেন যারা বাম সমর্থক ছিলেন তারাই পরবর্তীকালে বিজেপি। তারা কোন আদর্শ নীতি বা কোন কারণে সেটা নয়, তাদের মূল টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে হটানো। তাই তারা একটা বড় জায়গা ধরতে চলেছিলেন, যেটা ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। অর্থাৎ এই রাজ্যে 2019 সালের লোকসভা ইলেকশনে কিন্তু কেউ বিজেপি প্রতীক বা স্থানীয় বিজেপি নেতৃত্বকে দেখে ভোটটা দেননি। ভোট দিয়েছিলেন সরাসরি নরেন্দ্র মোদীকে। অর্থাৎ 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনসমর্থন নিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসার পরেও বিজেপি এই রাজ্য থেকে 18টা আসন দখল করে।
যদিও সেই আসন দখলের পরবর্তী সময় দেখা গিয়েছে যত সময় গড়িয়েছে সেই আসনগুলো বিজেপি ধরে রাখতে পারেনি, যার মধ্যে অন্যতম অর্জুন সিং, বাবুল সুপ্রিয় এরা কিন্তু তৃণমূলে যোগদান করেছেন পরবর্তী সময়ে। যারা এমপি হননি তাদের কথা ছেড়ে দিচ্ছি, এরকম অনেকে আছেন, সব্যসাচী দত্ত আছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় আছেন, এনারা এই মুহূর্তে আবার তৃণমূলে আছেন। মুকুল রায়ের অবস্থান কি সেটা মুকুল রায় নিজেও এই মুহূর্তে জানেন না, আমরাও জানি না। কিন্তু ঘটনাটা সত্যি যে যারা তৃণমূল থেকে গিয়েছিলেন তারা নেতৃত্ব স্থানীয় জায়গায় বসেছিলেন বিজেপির, এবং যারা বিজেপিকে সমর্থন করেছিলেন অর্থাৎ কোর ভোটার, যাদের একটা ভোটে বিজেপি এই রাজ্য থেকে 18টা আসন দখল করেছিল এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শক্তি অর্থাৎ বিরোধী দল হিসেবে উঠে এসেছিল। সেই ভোটগুলো ছিল ম্যাক্সিমামটাই বাম ভোট। এখন আবার 2024-এর লোকসভা নির্বাচন আসন্ন। যদি একটু বিষয়টাকে খতিয়ে দেখা যায়, 2019-এ যে কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল, 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে সেই কেন্দ্রের ম্যাক্সিমাম জায়গাতে বিজেপি পিছিয়ে রয়েছে। এবং পরবর্তীকালে যদি আমরা বাই ইলেকশনগুলো দেখি, যেমন সাগরদিঘির বাই ইলেকশন, সেখানে দেখা গেছে বিজেপি কার্যত তৃতীয় স্থানে। এই রকম বেশ কিছু ঘটনা কিন্তু পরবর্তী সময়ে ঘটেছে। কিন্তু ওই যে একটা ফ্যাক্টর, রাজ্যে ইলেকশন মানে দিদি ফ্যাক্টর আর দেশের ইলেকশন মানে মোদি ফ্যাক্টর, এই যে ঘটনার পরম্পরা চলছে গত কয়েক বছর ধরে, সেই পরম্পরা কি এবারেও অব্যাহত আছে? আমরা চেষ্টা করেছি যতটা নিখুঁতভাবে আপনাদেরকে এই প্রেডিকশনটা দেওয়া যায় যে রাজ্যের 42টা আসনের কোন আসন কোন দল পেতে পারে। একদম দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম কয়েকদিনের মধ্যেই হয়তো ওপিনিয়ন পোল এবং ভোট পরবর্তী এক্সিট পোল সামনে আনবে, কিন্তু সেখানে একটা ফিগার দেওয়া হয় এবং তার একটা ভোট পার্সেন্টেজের প্রেডিকশন দেওয়া হয়। কীরকম সেটা, যে বিজেপি পেতে পারে 15 থেকে 18টি আসন, তৃণমূল পেতে পারে 23 থেকে 25টি আসন, এই রকম। কিন্তু নজরবন্দি গত 10 বছর ধরে যেটা করে এসেছে, এবং যদি আমরা বলি ইউটিউব বা ফেসবুকে, আমরা টেলিভিশনে নেই কিন্তু এই দুটো জায়গায় আমরা রয়েছি, এই দুটো জায়গাতে এবং অনলাইন মিডিয়াতে আমরা যে প্রেডিকশনটা দিয়েছি, আপনারা গুগলে সার্চ করলে এখনও পাবেন বিগত দিনেরগুলো, যে একেবারে সিট ওয়াইজ অর্থাৎ আসন ধরে ধরে আমরা বলার চেষ্টা করি কোন আসন কোন দলের দিকে এই মুহূর্তে যেতে পারে। এইবারের সমীক্ষাটাও এর বাইরে নয়। একেবারে কোচবিহার থেকে সব থেকে শেষ, যদি আমরা দক্ষিণ 24 পরগনা ধরি, দক্ষিণ 24 পরগনার শেষ আসনটা আমরা ধরে ধরে দেখার চেষ্টা করেছি যে এক্স্যাক্টলি এই মুহূর্তে ভোট হলে কোন আসনে কোন দল জিততে পারে। আরেকটা কথা আপনাদের বলবো, যদিও ইন্ডিয়া জোট কোন জায়গায় আছে আমার সেটা জানা নেই, কিন্তু এই সমীক্ষা যখন আমরা করি এই দলগুলোকে বিভিন্নভাবে আমরা ভাগ করেছিলাম। যেমন আমরা ধরে নিয়েছিলাম তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে এ রাজ্যে, এবং সেটা কয়েকটা আসনে, যার মধ্যে অন্যতম 3টে আসন থাকছে। একটা হচ্ছে বহরমপুর, আরেকটা হচ্ছে মালদা দক্ষিণ এবং অন্যটা রায়গঞ্জ। এর বাইরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জোট করবে না বা তৃণমূল কংগ্রেসকে আর কোনো আসন ছাড়বে না, এটা ধরে নিয়ে এই সমীক্ষা। অন্যদিকে বাম একজোট হয়ে হয়তো লড়বে এবং তার সঙ্গে কোনো কোনো জায়গায় আইএসএফ এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হতে পারে, এর বাদ দিয়ে বিজেপি লড়বে এককভাবে। এই ফর্মুলাকে মাথায় রেখে আমাদের যারা পরিসংখ্যান বানিয়েছেন এবং আমাদের যারা মাঠে ঘাটে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এই সংখ্যাটা তুলে এনেছেন এবং তারপরে বিগত দিনের বিভিন্ন নির্বাচনের পরিসংখ্যানকে অ্যানালিসিস করে এখন যদি 24-এর ইলেকশন হয় তার কি রেজাল্ট হতে পারে, তার যে পূর্বাভাসটা আমাদের সামনে এসেছে সেটাই আপনাদের সামনে দেখুন। বিজেপি শক্তিশালী গড় উত্তরবঙ্গের আসন 8টি। 2019-এর লোকসভা ভোটে 8টি আসনের মধ্যে জয় লাভ করেছিল বিজেপি 7টি আসনে, যার ফলে কেন্দ্রীয় মন্ত্রী আমরা পেয়েছি 3-3টে। একদমই তাই তৈরি। বিজেপির উত্তরবঙ্গের যে ফলাফল তার প্রতি বিচার করে কিন্তু দিল্লি রাজ্য থেকে 3জন মন্ত্রীকে স্থান দিয়েছিলেন কেন্দ্রে। এই 3জনের মধ্যে রয়েছেন জন বাল্লা, দেবশ্রী চৌধুরী এবং নিশীথ প্রামাণিক। যদিও পরবর্তী ক্ষেত্রে দেবশ্রী চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিত্বের থেকে, কিন্তু তারপরে উত্তরবঙ্গ যে বিজেপির শক্তিশালী ঘাঁটি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দার্জিলিং এ রয়েছেন রাজু বিস্তার মতো নেতা, তার ভরসায় কিন্তু উত্তরবঙ্গ থেকে বেশ পরিমাণ সমর্থন আসে বিজেপির দিকে। যদিও
2019 লোকসভার পরে রাজ্যে বেশ কিছু নির্বাচন ঘটে গিয়েছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় 2021-এর বিধানসভা নির্বাচন। এবং তুমি যে কথা বলছিলে 2019-এ যে একচেটিয়া ভাবে উত্তরবঙ্গে বিজেপির প্রভাব তা যেন কিছুটা কমেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। তার কারণ 2019 সালে ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভোট ছিল দেশের, সেখানে 2021-এর ভোট ছিল রাজ্যের, এবং সেখানে ফ্যাক্টর হিসেবে কাজে দিয়েছিলেন দিদি। অর্থাৎ দিদি ফ্যাক্টরের উপর ভর করে কিন্তু তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ থেকে বেশ কিছু হারানো আসন পুনরুদ্ধার করে নিতে পেরেছিল। এবার সামনে 2024-এর নির্বাচন। একদম 8টি আসনের মধ্যে কিন্তু 7টিতে জিতেছিল বিজেপি, শুধুমাত্র মালদা দক্ষিণ, সেখানে কিন্তু কংগ্রেসের কাছে এসে হার মানতে হয়েছিল পদ্ম শিবিরকে। বাজিমাত করেছিলেন আবু হাসান চৌধুরী। এবং কংগ্রেসের যে একটি আসন ছিল উত্তরবঙ্গে, বাদ বাকি কিন্তু তৃণমূল কোনো আসন পায়নি উত্তরবঙ্গের এই 8টি আসনের মধ্যে। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে বেশ কিছু বিধানসভায় কিন্তু তৃণমূলের ফল যথেষ্ট ভালো। এমনকি আমি যে আসনগুলির কথা বলতে চাই তা হলো বালুরঘাট, জলপাইগুড়ি, মালদা উত্তর, এই আসনগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ ভালো ফল করেছে। একেবারেই তাই। 2019 এবং 2021-এর কি ফলাফল ছিল তা কিন্তু আমরা সকলেই জানি। এবার আসছে 2024-এর লোকসভা ভোট। আমরা দেখে নেব উত্তরবঙ্গের 8টি আসনে কি হতে চলেছে তার ফলাফল। প্রথম জনমত সমীক্ষায় কি বলছে দেখাবো আপনাদের সরাসরি স্ক্রিনে। আসুন। লোকসভা কেন্দ্র কোচবিহার, এই আসনটি অনিশ্চিত। লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার, সম্ভাব্য জয়ী বিজেপি। লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি, সম্ভাব্য জয়ী তৃণমূল। লোকসভা কেন্দ্র দার্জিলিং, সম্ভাব্য জয়ী বিজেপি। লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, সম্ভাব্য জয়ী তৃণমূল। লোকসভা কেন্দ্র বালুরঘাট, সম্ভাব্য জয়ী বিজেপি। লোকসভা কেন্দ্র মালদা উত্তর, এই আসনটি অনিশ্চিত। লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ, সম্ভাব্য জয়ী তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী। উত্তরবঙ্গের 8টি আসনের পর এবার আমরা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, মোট আসন সংখ্যা 34। আর এই 34টি আসনে 2019 সালে বিজেপি পায় 11টি আসন, আর তৃণমূল কংগ্রেস পায় 22টি আসন, আর একটি পায় কংগ্রেস। একদমই ঠিক বলেছো মৌ। এই যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের যে ঝড়, যে মোদি ঝড়, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে সেইভাবে বিজেপি দেখাতে পারেনি। আর তার একমাত্র কারণ কিন্তু দিদি, অর্থাৎ মমতা ব্যানার্জি। আমরা জানি যে 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পর যে উত্তরবঙ্গের যে বিপুল পরিমাণ সাফল্য বিজেপি, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে এসে থেমে গিয়েছে। এবং বেশ কয়েকটি ছন্ন ছাড়া যে 11টি সিট, সেটা কিন্তু উত্তরবঙ্গে যেমন একটা ঝড় বয়ে গিয়েছে, দক্ষিণবঙ্গের 34টি যে আসন, সেটার মধ্যে কিন্তু 22টা যখন তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছে, সেই যে 11টি আসন, সেই 11টি আসন কিন্তু বিভিন্ন জায়গায় পেয়েছে। এবং সেইখানে কিন্তু ভোটের নিরিখে যদি আমরা দেখি, সেখানে কিন্তু খুব অনেক বড় কোনো ব্যবধানে বিজেপি সেই সিটগুলো পায়নি। ফলে 2019 এবং 2021-এর যে নির্বাচনের ফলাফল, সেটা আমরা জেনেছি। এইবার সামনেই 2024-এর লোকসভা নির্বাচন। মৌ, এই যে 2024-এর যে লোকসভা নির্বাচন আসছে, জনমত সমীক্ষা অনুযায়ী কি হতে পারে বলে তোমার মনে হয়? তাহলে চলো দেখে নিই আমাদের জনমত সমীক্ষার ফলাফল। একদম। লোকসভা কেন্দ্র জঙ্গিপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বহরমপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী। লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র রানাঘাট, সম্ভাব্য জয়ী বিজেপি। লোকসভা কেন্দ্র বনগাঁ, সম্ভাব্য জয়ী বিজেপি। লোকসভা কেন্দ্র ব্যারাকপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র দমদম, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বারাসাত, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বসিরহাট, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র জয়নগর,
সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র মথুরাপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র যাদবপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র হাওড়া, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র শ্রীরামপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র হুগলি, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র আরামবাগ, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র তমলুক, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র কাঁথি, এই আসনটি অনিশ্চিত। লোকসভা কেন্দ্র ঘাটাল, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র মেদিনীপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র পুরুলিয়া, সম্ভাব্য জয়ী বিজেপি। লোকসভা কেন্দ্র বাঁকুড়া, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র আসানসোল, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বোলপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। লোকসভা কেন্দ্র বীরভূম, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এতক্ষণ আপনারা দেখলেন আসন ভিত্তিক ফলাফল। এই ফলাফল দেখে অনেকের মনে হতে পারে যে গতবার অর্থাৎ 2016 সালের যে ইলেকশন হয়েছিল সেখানেও তৃণমূল ঝড় বইয়ে দিয়েছিল বঙ্গে, কিন্তু তারপর 2019 সালে সেই ঝড় কোথাও একটা থমকে গিয়েছিল মোদি ঝড়ের দাপটে। অর্থাৎ গোটা দেশের সঙ্গে কার্যত পশ্চিমবঙ্গেও পদ্মের ছড়াছড়ি হয়েছিল। সেই সংখ্যা কি এবার একইভাবে অব্যাহত থাকবে? কিন্তু না, আমাদের কোথাও একটা পরিসংখ্যান বলছে এবং আমাদের যে টিম কাজ করেছে তার রিসার্চ ওয়ার্কে যেটা উঠে আসছে যে ডিএর আন্দোলন এটা কিন্তু তৃণমূলের পক্ষে যাচ্ছে। কিভাবে পক্ষে যাচ্ছে? যে ডিএ দেওয়া নিয়ে এত সংশয়, এত আন্দোলন সরকারি কর্মচারী বিশেষ করে, কিন্তু এই ডিএর একটা এফেক্ট গ্রাম বাংলায় রয়েছে। যে কোনো একজন সরকারি কর্মচারী যদি আপনারা একটু খতিয়ে দেখেন, নিজের বুথটায় তাকিয়ে দেখেন, তাহলে একটা বুথে খুব বেশি হলে 1-2 সর্বোচ্চ 3 জন হয়তো সরকারি কর্মচারী আছেন। কিন্তু গ্রামের দিকে বেশিরভাগ মানুষ অত্যন্ত সাধারণ, তারা কিন্তু সরকারি কর্মচারীর ওই যে প্রায়োরিটি, ওই যে একটা বড় বেতনের আধিক্য এবং তার সঙ্গে ডিএ বাড়তে থাকা, এটা খুব একটা ভালো চোখে দেখেন না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ডিএ ব্যবস্থাটাকে কার্যত নিজের কন্ট্রোলে রেখেছেন এবং মাঝে মধ্যে খুব অল্প সংখ্যক মহার্ঘ ভাতা যেটা রিলিজ করছেন সরকারি কর্মচারীদের পক্ষে, এতে হয়তো কোথাও একটা সরকারি কর্মচারীদের জন্য একটা খারাপ খবর, কোথাও তাদের হয়তো যে ইচ্ছে সেটা পূরণ হচ্ছে না। কিন্তু অন্যদিকে অজস্র সাধারণ মানুষ যারা আছেন তাদের কোথাও একটা মনে হচ্ছে যে না, দিদি আমাদের কথা ভাবছেন, দিদি সবাইকে সমান ভাবছেন। এই জায়গাটা থেকে তৃণমূলের একটা প্লাস পয়েন্ট আসছে। অন্য আরেকটা দিক যেটা রয়েছে সেটা এসএসসির আন্দোলন। কোথাও মনে হতে পারে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন যে বঞ্চিত চাকরি প্রার্থী তারা রয়েছেন পথে ঘাটে, রাস্তায় মিছিল করছেন, 1000 দিন অতিক্রান্ত হয়ে গেছে তাদের আন্দোলন। কিন্তু এই জায়গাটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা প্লাস পয়েন্ট, তৃণমূলের পক্ষে একটা প্লাস পয়েন্ট। সেটা কিভাবে? আমাদের সমীক্ষায় যেটা উঠে আসছে যে যারা এই আন্দোলনটা করছেন তাদের কিন্তু ম্যাক্সিমামটাই, যদি 100 জন আন্দোলনকারী থাকেন সেখানে কোথাও একটা তৃণমূলের বিপক্ষে ভোটার রয়েছেন, তাদের পরিবার বা তারা সব মিলিয়ে
হয়তো সেখানে প্রায় 70%, আর বড় জোর 30% ভোট রয়েছে তৃণমূলের পক্ষে। অন্যদিকে যে 46,000 যাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছিল এবং রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যাওয়া হয়, তারপর একটা স্টে অর্ডার নিয়ে আসা হয়, তাদের চাকরিটা এখনো আটকে রয়েছে, বেঁচে রয়েছে চাকরি, তারা বেতন পাচ্ছেন। এই জায়গায় কিন্তু এই 46,000 পরিবারের প্রায় 90% ভোট ঘরে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানে পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রা বা তৃণমূল কংগ্রেসের এসএসসি দুর্নীতি নিয়ে যে অভিযোগ, সেটা তেমন একটা ভোটে এফেক্ট পড়বে না বলেই আমাদের সমীক্ষায় উঠে এসেছে। আপনারা আসন ভিত্তিক ফলাফল দেখেছেন, এবার আসুন দেখে নিই সব মিলিয়ে কোন দল কত আসন পাচ্ছে এবং ভোট শতাংশ কি বলছে। তৃণমূল পেতে পারে 48% ভোট, বিজেপি পেতে পারে 34% ভোট। 3টি আসনে যদি জোট হয় তাহলে কংগ্রেস পেতে পারে 7% ভোট, বামপন্থীরা অর্থাৎ সিপিআইএম সহ বাম শরিক দলের সর্বমিলিত ভোটের সংখ্যা হতে পারে 6, অর্থাৎ 6%। আইএসএফ সহ অন্যান্যরা পেতে পারেন 3% ভোট, আর নোটা পেতে পারে 2%। এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি যে বামেদের ভোট কিন্তু এবার তৃণমূলকে জেতাতে সাহায্য করতে পারে। অবাক লাগছে কিন্তু আশ্চর্য হলেও বিষয়টা সত্যি। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন ঘোষণা করে যে ব্রিগেড সংগঠিত করেছিল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, সেখানে কিন্তু আমরা ওই তারুণ্যের একটা ভিড় দেখেছি। এই তরুণ সমাজ যদি বিজেপির পাশ থেকে সরে যায়, কোট আনকোট বলছি, যদি বিজেপির পাশ থেকে সরে যায়, কারণ বিজেপি যে 2019 সালের নির্বাচনে বিপুল জয় পেয়েছিল, প্রথমেই বলেছি তার পিছনে বাম সমর্থকদের একটা বড় অংশের প্রভাব রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস পয়েন্টটা এই জায়গা থেকে আসছে, যদি সেই চলে যাওয়া বাম সমর্থকদের যুব অংশটা মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষদের হাত ধরে অন্তত 2% ফিরে আসে বামেদের ভোট ব্যাংকে, সেটা আসবে বিজেপি থেকে। এই জায়গায় একটা বড়সড় ধাক্কা খেতে পারে বিজেপি। আপাতত এই পর্যন্ত। আলোচনা বা সমালোচনা যা থাক অকপটে জানাবেন, আর নজরে রাখবেন নজরবন্দি।